হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি নবম দশম শ্রেণীর সপ্তম চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া নিয়ে। তো আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমি এখানে কয়েকটা বিক্রিয়া লিখেছি। যার এক নম্বর বিক্রিয়া দেখা যাচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ আমরা যদি একটু গভীরভাবে ক্লাসিফাই করি, এই দুইটা বিক্রিয়াকে ডিফাইন করা হয় তাপ উৎপন্নের উপর ভিত্তি করে। অর্থাৎ তাপ উৎপন্নের উপর ভিত্তি করে বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হলো তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কী হয়, তাপটা উৎপন্ন হবে, এই ক্ষেত্রে ডেল্টা এসের মানটা কী হবে, নেগেটিভ। আমরা একটা উদাহরণ দিয়েছি, দেখো, যেমন নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়া, এই ক্ষেত্রে 92 কিলোজুল পরিমাণ তাপ উৎপন্ন হয়। এখানে কিন্তু প্লাস দেওয়া লাগবে, কিন্তু যদি আমরা এটাকে ডেল্টা এই জায়গায় লিখি তখন কিন্তু এখানে -92 দিতে হবে। ঠিক আছে? তাহলে এরকম আমাদের আরও অসংখ্য উদাহরণ আছে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। তার মধ্যে আমি একটা উদাহরণ এখানে সেট করছি। এরপর দেখে আসি আমরা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া উদাহরণ হিসেবে নিয়েছি আমি নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রিক অক্সাইড। এখানে 180 কিলোজুল পরিমাণ তাপ শোষিত হয়, সেই ক্ষেত্রে ডেল্টা এসের মানটা কী হবে, নেগেটিভ। তাহলে তাপহারী বিক্রিয়ার ডেফিনেশনটা আমরা কী পাচ্ছি, যে বিক্রিয়া তাপ শোষিত হবে তাকে বলা হবে তাপহারী বিক্রিয়া। তাহলে আমাদের 2 নম্বরটা ছিল তাপহারী বিক্রিয়া। চলে আসো এবার বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া একটি মাত্র অর্থাৎ একই দিকে সংঘটিত হয়, অর্থাৎ একটি দিকে সংঘটিত হবে তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। বা কেউ কেউ বলে যে বিক্রিয়া সম্মুখ দিকে সংঘটিত হয় তাকে বলা হবে একমুখী বিক্রিয়া। তাহলে আমার একমুখী বিক্রিয়ার ডেফিনেশনটা কী বললাম, যে বিক্রিয়া একদিকেই সংঘটিত হবে তাকে বলা হবে একমুখী বিক্রিয়া। উদাহরণ হিসেবে নিয়েছি আমরা পটাশিয়াম ক্লোরেট। কি নিয়েছি? পটাশিয়াম ক্লোরেট। একে যদি আমরা তাপ দেই, একে যদি আমরা উত্তাপে উৎপন্ন করি, তাহলে কি পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে পটাশিয়াম ক্লোরাইড আর পাওয়া যাবে অক্সিজেন। এটি একটি একমুখী বিক্রিয়ার উদাহরণ। এরপর চলে আসে উভমুখী বিক্রিয়া। যে বিক্রিয়ার সামনে এবং পিছনে উভয় দিকেই সংঘটিত হবে তাকে বলা হবে উভমুখী বিক্রিয়া। উদাহরণ হিসেবে নিয়েছি আমরা হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে তৈরি করছে কি হাইড্রোজেন আয়োডাইড। একইভাবে হাইড্রোজেন আয়োডাইডকে যদি আমরা তাপ দিই তাহলে এটা বিয়োজিত হয়ে উৎপন্ন করবে হাইড্রোজেন এবং আয়োডিন। ঠিক আছে? এরপর চলে আসো ইলেকট্রন আদান প্রদান। ইলেকট্রন আদান প্রদান এর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, আর একটা হচ্ছে কি নন রেডক্স বিক্রিয়া। তাহলে রেডক্স বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ কোনো মৌলের যোজনে হ্রাস বৃদ্ধি ঘটবে, তখন তাকে বলা হবে কি রেডক্স বিক্রিয়া। রেডক্সের বাংলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হবে তাকে বলা হচ্ছে কি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা যদি একটু দেখি জারণ সংখ্যার পরিবর্তন কী হচ্ছে, আমরা জানি রাসায়নিক বিক্রিয়া যদি কোনো মৌল যদি একা একা থাকে তখন তার জারণ সংখ্যা কী হয়, শূন্য হয়। তাহলে এখানে বিক্রিয়কে জিঙ্ক একাই আছে, এই জন্য তার শূন্য। উৎপাদে হাইড্রোজেন, এখানে তার শূন্য। ঠিক আছে? আর এইখানে দেখো বিক্রিয়কে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত আছে, +1। আর এখানে উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা আছে কত, +2। তাহলে আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের বিক্রিয়কের যার সংখ্যা 0, উৎপাদে গিয়ে +2 হয়েছে। অর্থাৎ মানে কি, দুটি ইলেকট্রন জিঙ্কটা দান করেছে। বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময় জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দেয়। অনুরূপভাবে হাইড্রোজেন বিক্রিয়কে আছে আয়ন আকারে, H+ আকারে আছে। এই দুটো হাইড্রোজেন তখন কী করে, দুটো ইলেকট্রন গ্রহণ করে তার H+টাকে প্রশমিত করে দেয়, H+ আর থাকে না। তার মানে কি, হাইড্রোজেনটা প্লাস থেকে কী হলো, জিরোতে গেল। আমরা এখানে একটা জিনিস নোট করে রাখবো, এইখানে যে একটা নোট করে রাখবো, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে, এটা আমরা মনে রাখতে পারি, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে, জারণ হবে। আর যদি জারণ সংখ্যা কি পায়, হ্রাস পায়, জারণ সংখ্যা হ্রাস পেলে এটা কি হবে, বিজারণ হবে। তাহলে দেখো আমরা যদি দেখি একটু, জিঙ্কের জারণ সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখো জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, তাই জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার মানে জিঙ্কের জারণ ঘটতেছে। আর হাইড্রোজেনের জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে, +1 থেকে 0 হচ্ছে, হ্রাস পেলে কি হবে, বিজারণ হবে। তার মানে এখানে জারণ বিজারণ উভয় বিক্রিয়া সংঘটিত হয়েছে, অর্থাৎ এটি একটি রিডক্স বিক্রিয়া। বুঝতে পারছি? এরপর 6 নম্বরে আসি আমরা, অর্থাৎ 6 নম্বরে দেখা গেল নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া কি বুঝে যাচ্ছে? রেডক্স বিক্রিয়া মানে কি, ইলেকট্রন আদান প্রদান। আর নন রেডক্স মানে কি, ইলেকট্রন আদান প্রদান হবে না। তাহলে আমরা এই উদাহরণ নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl বিক্রিয়া করে তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড আর পানি। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা +1, উৎপাদক সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, এখানেও +1, অক্সিজেনের -2, এখানেও অক্সিজেনের কত, -2। তার মানে দেখা যাচ্ছে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে
না। তাহলে যে বিক্রিয়ায় কোনো পদার্থের জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাকে বলা হবে কি বিক্রিয়া? তাকে বলা হবে নন রেডক্স বিক্রিয়া। তাহলে এই নন রেডক্স বিক্রিয়া হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া আর একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ায় এই অধঃক্ষেপণ বিক্রিয়াটা দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ উৎপন্ন হওয়ার সময় অধঃক্ষেপ পড়ে বা প্রিসিপিটেশন ঘটে তাকে বিক্রিয়া বলা হবে অধঃক্ষেপণ বিক্রিয়া। উদাহরণ নিতে পারি আমরা, দেখো সোডিয়াম নাইট্রেট, উদাহরণ নিতে পারি আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ প্লাস সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ, এই দুটা বিক্রিয়া করে তৈরি করে সিলভার ক্লোরাইডের সলিড অবস্থা অধঃক্ষেপ হিসেবে থাকবে, আর তৈরি করবে কি সোডিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ। তাহলে এইখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দেখো এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়, এই বিক্রিয়ায় দর্শক আয়ন কোনটি? এই বিক্রিয়াটার ক্ষেত্রে স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন কোনটি, এটা কিন্তু খুবই আসে। দর্শক আয়ন কি? রাসায়নিক বিক্রিয়ায় বা জলীয় দ্রবণে যে সকল পদার্থের আয়নের কোনো পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে কি দর্শক আয়ন। তাহলে আমরা একটু লক্ষ্য করি, একটু যদি গভীরভাবে চিন্তা করি, আমরা দেখো এই যে সিলভার ক্লোরাইড, সিলভার ছিল কোথায়? এইখানে, আর ক্লোরিন ছিল কোথায়? এইখানে। তার মানে সিলভার এবং ক্লোরিন, এইটা দেখো ক্লোরিনের ভৌত অবস্থা কি? একুয়াস। এখানে যা কি গেছে? সলিড। সিলভারের ভৌত অবস্থা কি? একুয়াস। এখানে যা কি গেছে? সলিড। তাহলে সিলভার এবং ক্লোরিন এই দুটোর কিন্তু দেখো ভৌত অবস্থাগুলো চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি সিলভার এবং ক্লোরিন দর্শক আয়ন হিসেবে কাজ করে নাই, দর্শক আয়ন হিসেবে কাজ করছে কে? আমাদের এইখানকারকে সোডিয়াম। দেখো সোডিয়ামের ভৌত অবস্থা কি ছিল? ভৌত অবস্থা একুয়াস। এইদিকেও দেখো সোডিয়ামের ভৌত অবস্থা একুয়াস, অর্থাৎ ভৌত অবস্থার কোনো পরিবর্তন হয়নি, জলীয় দ্রবণে ভৌত অবস্থার কোনো পরিবর্তন হয়নি, এই জন্য সোডিয়ামটা দর্শক আয়ন। অপরদিকে নাইট্রেট, এর ভৌত অবস্থা কি? দেখো একুয়াস, আর এই দিকে দেখো নাইট্রেটের ভৌত অবস্থা একুয়াস। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দর্শক আয়ন আমরা কি পাচ্ছি? দর্শক আয়ন আমরা পাচ্ছি সোডিয়াম আয়ন এবং কি আয়ন? নাইট্রেট আয়ন। কথা কি বোঝা গেল? তাহলে জলীয় দ্রবণে যাদের ভৌত অবস্থার পরিবর্তন হবে না, সাথে সাথে জারণ সংখ্যার পরিবর্তন হবে না, তাদেরকে বলা হবে কি দর্শক আয়ন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সোডিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন হলো কি দর্শক আয়ন। কথা কি ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটা হলো একটা অধঃক্ষেপণ বিক্রিয়া, আর এই অধঃক্ষেপণ বিক্রিয়ায় সোডিয়াম আয়ন এবং নাইট্রেট আয়নের ভৌত অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় এই বিক্রিয়ার ক্ষেত্রে এই দুজন হলো দর্শক আয়ন। ঠিক আছে। আচ্ছা, আমাদের আরেকটা আলোচনা ছিল কি প্রশমন বিক্রিয়া। যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তৈরি করে লবণ এবং পানি, তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা এই উদাহরণটাই নিতে পারি। এখানে দেখো, এখানে আমাদের দেওয়া আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি ক্ষার, আর এটা কি একটা অ্যাসিড, বিক্রিয়া করে তৈরি করছে কি খাবার লবণ NaCl, আর তৈরি করছে পানি। আমরা এখানে আরেকটা উদাহরণ নিতে পারি, যেমন দেখো আমরা যদি এখানে নেই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, তাহলে কি উৎপন্ন করবে কিন্তু পটাশিয়াম সালফেট, আর তৈরি করবে কি পানি। ঠিক আছে। তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে আমার একটা ক্ষার, এইটা হচ্ছে একটা অ্যাসিড, বিক্রিয়া করে কি তৈরি করছে? লবণ এবং পানি, পটাশিয়াম সালফেট, লবণ এবং পানি। দেখো প্রশমন বিক্রিয়ায় কিন্তু তাপ উৎপন্ন হয়, অর্থাৎ প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান কি আসে জানো? ডেল্টা এস এর মান আসে তোমার নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়া হচ্ছে এক ধরনের তাপ উৎপাদী বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া এক ধরনের কোন বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি 6টা বিক্রিয়া ছিল, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো আমরা আয়ত্ত করলে আমাদের অনেক পরীক্ষায় MCQ সলভ হবে, প্লাস কোহ সলভ হবে, প্লাস মাঝে মাঝে সিকিউর কিছু প্রবলেম আমরা এখান থেকে সলভ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।